INA leader Subhash Chandra Bose wants to read out a message for you. আগস্ট 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেনের মিত্রশক্তির কাছে হেরে যায় অক্ষশক্তি জার্মানি, ইতালি ও জাপান। এই সময় ভারত ব্রিটেনের অধীনে, কিন্তু জাপান হেরে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। কারণ কি? কারণ হলো, আপনারা জানেন সুভাষচন্দ্র বসু জাপানের আজাদ হিন্দ ফৌজ বানানোর জন্য জার্মানির হিটলারের সাহায্য চেয়েছিলেন। তিনি সেখান থেকে সাবমেরিন করে সুমাত্রা পৌঁছায়, সেখান থেকে সিঙ্গাপুর হয়ে জাপান যান এবং তাদের সাহায্য চান যাতে তিনি ও তার ফৌজ ব্রিটিশের বিরুদ্ধে লড়তে পারে। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে এটাই মোক্ষম সুযোগ। বিশ্বযুদ্ধে ইংরেজরা ব্যস্ত আছে, তাই এই সময় তাদের উপর আঘাত হানা প্রয়োজন। ভারতের স্বাধীনতা লাভের সুবর্ণ সুযোগ এবং এর জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ নেয়। 1944-এর এপ্রিলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইম্ফল এবং আরাকান ক্যাপচার করে, কোহিমা দখলের জন্য রওনা দেয় এবং মণিপুরের মোয়েরাঙে প্রথমবার সেখানে ভারতের তিরঙ্গা উত্তোলন করেন। এই সব নেতাজি করছিল জাপানের সাহায্যে, কিন্তু এখন বিশ্বযুদ্ধে হারের পর জাপান থেকে সমস্ত সাহায্য আসা বন্ধ হয়ে যায়। এখন উপায় কি? সেটা আলোচনার জন্য 16ই আগস্ট 1945-এ নেতাজি একটা মিটিং ডাকেন এবং কিছু বিশ্বস্ত অফিসারদের সাথে কোনো সেফ জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। কেউ জানতো না তিনি কোথায় যেতে চলেছেন, কিন্তু অফিসারেরা ভেবেছিলেন তিনি মাঞ্চুরিয়া যাচ্ছেন, যেখানে জাপানিরা থাকলেও সোভিয়েত ইউনিয়ন সেই দিকে দ্রুত এগোচ্ছে। সবাই ভেবেছিল নেতাজি সোভিয়েত ইউনিয়নের কাছে সাহায্য চাইবে ভারতকে স্বাধীন করার জন্য। 17ই আগস্ট 1945 সকালবেলায় ব্যাংককের এয়ারপোর্টে নেতাজির অফিসাররা পৌঁছায় সাইগন যাওয়ার জন্য। প্ল্যান ছিল ব্যাংকক থেকে সাইগন, সাইগন থেকে ভিয়েতনামের তুরান, যেটা আজকের নাম ডিনাং, সেইখান থেকে তাইপেই এবং তারপর মাঞ্চুরিয়া হয়ে টোকিও পৌঁছাবেন। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু প্রবলেম শুরু হলো এরপর থেকে। কেউ কেউ মনে করে এরপরই প্লেন ক্র্যাশে মৃত্যু হয় নেতাজির তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে। কিন্তু 2015-16 সালে ডিক্লাসিফাই হওয়া কিছু সরকারি ও গোয়েন্দা ফাইলে 1945-এর 18ই আগস্টের পর নেতাজির রাশিয়ার অবস্থান, এমনকি ভারতের মাটিতে ফিরে আসার বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। এই সব ফাইল থেকে জানা যায় 1965 সাল পর্যন্ত নেতাজির পরিবারের সদস্যদের উপর গোয়েন্দা নজরদারি ছিল। কেউ কেউ মনে করে নেতাজিকে সোভিয়েত ইউনিয়ন আটক করে টর্চার করে তার উপর, আবার কেউ কেউ বলে নেতাজি ভারতে ফিরে এসেছিলেন। উত্তরপ্রদেশে এক সাধু হয়ে শেষ জীবন কাটিয়েছেন, যার নাম ছিল গুমনামি বাবা। Subhash Chandra Bose. Netaji. What happened to Netaji Subhash Chandra Bose? When Netaji is a title. আসলে ঠিক কি ঘটেছিল, কি হয়েছিল নেতাজির, আর কোথায় বা ছিলেন তিনি? গুমনামি বাবা আসলে কে, নাকি সব কনস্পিরেসি থিওরি, আসলে ইচ্ছে করে রটানো, সব মিথ্যে? সবটা জানবো আজকের ভিডিওতে। তবে তার আগে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞান গপ্প অ্যান্ড মোর। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন করার লক্ষ্যে নেতাজি এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে বিহার, পেশোয়ার, আফগানিস্তান, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পালিয়ে যান। 1943 সালে তিনি সাবমেরিনে জাপান পৌঁছান। তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন এবং আজাদ হিন্দ সরকার গঠন করেন। 11টি দেশ এই সরকারকে স্বীকৃতি দেয়।
আজাদ হিন্দ ফৌজ আরাকান, ইম্ফল জয় করে কোহিমা পর্যন্ত অগ্রসর হয়। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা আঘাত হানলে জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এবং নেতাজি তার আজাদ হিন্দ ফৌজ নিয়ে সিঙ্গাপুরে ফিরে আসেন। তিনি আত্মসমর্পণের বিষয়ে আলোচনার জন্য জাপানের টোকিওতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 17ই আগস্ট সুভাষচন্দ্র বসু সাইগন থেকে রওনা দেন এবং 23শে আগস্ট জাপান জানায় 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানের তাইহোকু এয়ারড্রোমে এক বিমান দুর্ঘটনায় নেতাজি মৃত্যুবরণ করেন। বিমানটিতে নেতাজির সঙ্গে জাপানি সেনাবাহিনীর কর্মকর্তারা ছাড়াও তার এডিসি কর্নেল হাবিবুর রহমান ছিলেন। দুদিন পর নেতাজির মৃতদেহ দাহ করা হয় এবং চিতাভস্ম জাপানের টোকিওতে রেনকোজি বৌদ্ধ মন্দিরে রাখা হয়। এটি নেতাজির অন্তর্ধান রহস্যের স্বীকৃত উড়োজাহাজ ক্র্যাশ থিওরি এবং এই খবর আগুনের মতন দেশে ছড়িয়ে পড়ে, কিন্তু কেউই বিশ্বাস করতে পারেনি, বরং অনেকেই ভাবেন যে এটা সুভাষের কোনো একটা প্ল্যান। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। এর মাত্র 12 দিন পর এক সংবাদ সম্মেলনে জওহরলাল নেহরুর উপস্থিতিতে শিকাগো ট্রিবিউনে একজন সাংবাদিক দাবি করেন যে তার একজন সহকর্মী 1945 সালের 21শে আগস্ট নেতাজিকে সাইগনে দেখেছেন। নেতাজির অন্তর্ধানের পর থেকেই এইরকম বিভিন্ন দাবি উঠতে থাকে। নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের জন্য নেহরু সরকার 1955 সালে শাহনওয়াজ কমিটি এবং ইন্দিরা গান্ধী সরকার 1970 সালে খোসলা কমিশন নামে দুটো তদন্ত কমিশন গঠন করে। দুটো কমিশনই নেতাজি উড়োজাহাজ ক্র্যাশে মৃত্যুবরণ করেছে বলে রায় দেয়। শাহনওয়াজ খান ছিলেন আজাদ হিন্দ ফৌজের ফর্মার মেজর জেনারেল। এছাড়াও এই কমিটিতে ছিলেন নেতাজির দাদা সুরেশ চন্দ্র বোস এবং এস.এন. মিত্র। এই কমিটি 67 জনের সাথে কথা বলে। ব্যাংকক থেকে সাইগন যাওয়ার পথে নেতাজির সাথে যারা যারা ছিল তাদের মধ্যে 5 জনের সাথে কথা বলে। হাবিবুর রহমান জানায় যে জাপানিরা বলেছিল নেতাজি এবং তাদের মানে নেতাজির সঙ্গীদের সাইগন থেকে টোকিও নিয়ে যাবে তারা, কিন্তু সাইগন পৌঁছে তারা জানতে পারে তাদের জন্য আলাদা কোনো প্লেন নেই। কিন্তু একটা প্লেন সাইগন থেকে টোকিও যাচ্ছিল, যাতে 11 জন জাপানি ছিল। তাতে একটা সিট ফাঁকা ছিল যাতে নেতাজি বসতে পারবে, কিন্তু নেতাজি বাকিদের ছেড়ে একা যেতে চাননি। কিন্তু আফটার ডিসকাশন নেতাজি হাবিবুর রহমানকে নিয়ে দুটো সুটকেসের সাথে রওনা দেন। 17ই আগস্ট 1945 নেতাজি ও হাবিবুর রাতে সাইগন থেকে তুরান পৌঁছায়। সেই দিন থেকে পরদিন তাইপেই রওনা দেন, কিন্তু প্লেন জাস্ট সবে উড়তে শুরু করেছে একটা প্রচণ্ড বিস্ফোরণে প্লেনটি ক্র্যাশ হয়ে যায়। বিভৎসভাবে নাকি নেতাজি জ্বলছিলেন। হাবিবুরের হাত পুড়ে গিয়েছিল। সে নেতাজির গায়ের আগুন নেভানোর চেষ্টা করে। প্লেন ক্র্যাশে আহত সবাইকে তাইহোকুর সাউথ মিলিটারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। চিফ মেডিকেল অফিসার ডক্টর ওয়াশিমি বলেন যে সবচেয়ে বিপজ্জনক অবস্থা রয়েছে নেতাজি। তার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে পরদিন অর্থাৎ 18ই আগস্ট 1945 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার শেষকৃত্য সম্পন্ন হয় 20 আগস্ট, যার অস্থি রাখা রয়েছে জাপানের রেনকোজি টেম্পেলে। এটাই মানা হয়েছিল এবং শাহনওয়াজ কমিটি সরকারকে এটাই বলে। কিন্তু শাহনওয়াজ কমিটির একজন সদস্য হিসেবে নেতাজির ভাই সুরেশ চন্দ্র বসু কমিশনের রিপোর্টে স্বাক্ষর না করে টোকিও ট্রায়ালের বিচারক ডক্টর রাধা বিনোদ পালের নেতৃত্বে একটা নিরপেক্ষ তদন্তের দাবি জানান, কারণ তিনি মনে করতেন জওহরলাল নেহরু এবং শাহনওয়াজ খান সত্যিটা সামনে আনতে চাইছে না। তবে রিপোর্ট 1956-তে সংসদে পেশ করা হয় এবং গ্রহণও করা হয়। কিন্তু সুরেশ চন্দ্র বোস জানিয়ে দেন নেতাজির মৃত্যু প্লেন ক্র্যাশে হয়নি। শাহনওয়াজ কমিটি যে রিপোর্ট দিয়েছেন তা ঘটনাস্থলে না গিয়েই বিনা তদন্তে তৈরি হয়েছে, তাই এর গ্রহণযোগ্যতা নেই। এবার আসি দ্বিতীয় থিওরিতে, যেটা 60-এর দশকে পপুলার হয়। রিউমার শোনা যায় যে নেতাজি কোনো প্রকারে ব্রিটিশের চোখে ফাঁকি দিয়ে সোভিয়েত ইউনিয়ন পৌঁছায়, কারণ তিনি হেল্প চাইতে গিয়েছিলেন ব্রিটিশের সাথে লড়াইয়ের জন্য। কিন্তু স্ট্যালিন তাকে সাইবেরিয়ায় কোনো জেলে বন্দি করে টর্চার করে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কথায়। তিনি নাকি স্ট্যালিনকে এমন করতে বলেছিলেন কারণ নেতাজি ফিরে এলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সরকারের উপর ধীরে ধীরে প্রেশার বাড়ছিল, তাই 1970-এ ইন্দিরা গান্ধী জাস্টিস জি.ডি. খোসলাকে দায়িত্ব দেন তদন্ত করার। তাকে হেল্প করছিলেন পশ্চিমবঙ্গের এক সাংসদ সমর গুহ, যিনি নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটনে ইন্টারেস্ট দেখিয়েছিলেন। সেই খোসলা কমিটি জাপানের তাইওয়ান সহ সিঙ্গাপুর, সাইগন, ইন্দোনেশিয়া যায়, প্রচুর লোকের সাথে কথা বলেন, কিন্তু রিপোর্টের কনক্লুশন সেম থাকে, অর্থাৎ নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনাতেই হয়েছিল। ক্ষমতায় আসার পর মোরারজি দেশাই দুটো কমিশনের রিপোর্টকেই নাকচ করে দেন।
এবং জানান তাইপেই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু তত্ত্বকে চ্যালেঞ্জ করার মতো নথি তার কাছে রয়েছে। পরে অবশ্য তিনি সেই নথির কথা চেপে যান। এরপর 1999 সালে নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ কুমার মুখার্জির নেতৃত্বে মুখার্জি কমিশন গঠন হয়। মুখার্জি কমিশনকে লেখা অফিসিয়াল চিঠিতে তাইওয়ান সরকার জানায়, 1945 সালের 18ই আগস্ট তো দূরের কথা, সারা বছরে কেবল তাইহুকুতেই নয়, পুরো তাইওয়ানে কোনো উড়োজাহাজ ক্র্যাশ হয়নি। সবচেয়ে কাছাকাছি সময়ে যে উড়োজাহাজ ক্র্যাশ হয়েছিল সেটি সংঘটিত হয় 1944 সালের সেপ্টেম্বরে। তাইওয়ানের কোনো হাসপাতাল লগবুকে নেতাজির চিকিৎসার কোনো তথ্য পাওয়া যায় না, এমনকি পাওয়া যায় না কোনো ডেথ সার্টিফিকেটও। সেই দিন তাইহুকুতে কানাকান্তা নামে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছিল। দুদিন পর অর্থাৎ 20 আগস্ট কেবল একজন জাপানি সৈনিকের ক্রিমেটোরিয়ামের পারমিটের তথ্য পাওয়া যায়, যার মৃত্যু হয়েছিল হৃদরোগে। সেই বোমারু বিমানে নেতাজি ও হাবিবুর রহমানের সঙ্গী জাপানি সেনা অফিসারদের ক্ষেত্রেও চিকিৎসার কোনো তথ্য, ডেথ সার্টিফিকেট, ক্রিমেটোরিয়ামের রেজিস্টার কিংবা মৃতদেহ বা আহত অবস্থায় কোনো ছবি পাওয়া যায় না। মুখার্জি কমিশন রায় দেয় নেতাজি উড়োজাহাজ ক্র্যাশে মারা যাননি। দ্বিতীয় থিওরিতে যারা বিশ্বাস করেন তারা নেতাজি যে মাঞ্চুরিয়া হয়ে রাশিয়া পৌঁছেছিলেন এর পক্ষে যুক্তি উপস্থাপন করতে পারলেও সেখানে নেতাজিকে যে হত্যা করা হয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত গ্রহণযোগ্য কোনো তথ্য প্রমাণ উপস্থাপনা করতে পারেনি। 1961 সালে অর্ধেন্দু সরকার নামে একজন ভারতীয় প্রকৌশলী মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করে জানান, তার কোম্পানির একজন জার্মান ইঞ্জিনিয়ার রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান এলাকায় স্তালিনের গুলাগে নেতাজিকে দেখেছিলেন। এই ঘটনা প্রকাশ না করার জন্য তার উপর চাপও দেওয়া হয়, ফলে তিনি আর কোনোদিন এই বিষয়ে মুখ খোলেননি। তবে শেষ পর্যন্ত তিনি মুখার্জি কমিশনের সামনে এই ব্যাপারে সাক্ষ্য দেন। নেতাজি গবেষক পূরবী রায় রাশিয়ায় গিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেন, যেখানে স্পষ্ট ছিল যে নেতাজি 1956 সাল পর্যন্ত সেখানে ছিলেন। তিনি তৎকালীন সংসদ চিত্ত বসুর হাতে নথিগুলো তুলে দেন। চিত্ত বসু নথিগুলো নিয়ে দিল্লি যাওয়ার পথে রাজধানী এক্সপ্রেসে রহস্যজনকভাবে মারা যান। সেই নথিগুলো আর পাওয়া যায়। এই রকম রহস্যজনক আর একটা মৃত্যুর সঙ্গে নেতাজির যোগসূত্র পাওয়া যায়। तलवार की नोक पर या एटम बॉम्ब के डर से कोई हमारे देश को झुकाना चाहे, दबाना चाहे, ये देश हमारा दबने वाला नहीं। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর 1966 সালে সোভিয়েত ইউনিয়নের তাসখান্দে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়। সেদিন রাতেই হোটেলে নিজের কক্ষে মারা যান লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী সময়ে শাস্ত্রীজির স্ত্রী জানান, মৃত্যুর আগে তিনি বাড়িতে কল করেন এবং জানান তিনি একজন বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করেছেন, যার জন্য গোটা ভারতবর্ষ অপেক্ষা করছে। তিনি আরো বলেন, পরদিন দেশে ফিরে তিনি জাতিকে সেই চমকপ্রদ উপহার দেবেন। কিন্তু সেই রাতেই মারা যান তিনি। 60-এর দশকে গোটা ভারতবর্ষ নেতাজি ছাড়া আর কারোর জন্য অপেক্ষা ছিল কি, এমনটা ভাবার সুযোগ নেই। তবে কি লাল বাহাদুর শাস্ত্রী নেতাজির সঙ্গে 1966 সালে সাক্ষাৎ করেছিলেন? এই প্রশ্নের উত্তর আজও অজানা, ঠিক যেমন অমীমাংসিত শাস্ত্রীজির নিজের মৃত্যু রহস্য। লাল বাহাদুর শাস্ত্রীর নীল হয়ে যাওয়া মরদেহ দেখে অনেকেই ধারণা করেছিলেন তার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়, অথচ কোনো এক অজ্ঞাত কারণে দেশের প্রধানমন্ত্রীর এই রকম অস্বাভাবিক মৃত্যুর পরও তার মরদেহের কোনো ময়নাতদন্ত না করে খুব দ্রুত সৎকার করা হয়। হোটেল রুম থেকে গায়েব হয়ে যায় শাস্ত্রীজির ডায়েরি, হারিয়ে যান সেই রাতে শাস্ত্রীজির সেবায় দায়িত্বে থাকা খানসামা। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর তদন্তে গঠিত সংসদীয় কমিটির সাক্ষী তার ব্যক্তিগত চিকিৎসক এবং সচিব দুজনেই সড়ক দুর্ঘটনায় আকস্মিকভাবে মারা যান। এবার নেতাজির অন্তর্ধান রহস্যের তৃতীয় তত্ত্বের দিকে আলোকপাত করা যাক। সন্ন্যাসীর বেশে সুভাষ বোসের ফিরে আসা নিয়ে 50-এর দশকে শৌলিমারি আশ্রম থেকে শুরু করে বিভিন্ন সময় নানা দাবি ওঠে। মুখার্জি কমিশনের সামনে আর একজন সাধু বাবার তথ্য উপস্থাপিত হয়। 1985 সালের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের ফৈজাবাদে রামভবন নামে একটা বাড়িতে একজন সন্ন্যাসীর মৃত্যু হয়, যিনি মহাকাল, ভগবানজি সহ বিভিন্ন নামে তার অনুরাগীদের মধ্যে পরিচিত ছিলেন। তিনি সবসময় পর্দার আড়ালে থাকতেন এবং সাধারণত কারো সঙ্গে দেখা করতেন না। ভগবানজি জীবিত থাকাকালীনও তার দর্শন পাওয়া অনেকে দাবি করেন তিনি প্রকৃতপক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু। नेताजी और भगवान जी एक ही थे। कोई शक नहीं है आपको? नहीं। ভগবানজির মৃত্যুর পর এই দাবি আরো প্রবল হয়ে ওঠে। নেতাজির ভাইজি ললিতা বসু
1986 সালের প্রথম দিকে ফাইজাবাদের রামভবনে যান। সেখানে গিয়ে ঘরের ভেতরে থাকা ভগবানজির ব্যবহৃত সামগ্রী এবং চিঠি, নথি ও অন্যান্য জিনিসপত্র দেখে নিশ্চিত হন সেগুলো তার রাঙা কাকা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনা অনুযায়ী রামভবনে থাকা ভগবানজির সব জিনিসপত্র ফাইজাবাদের ট্রেজারি বিভাগে সংরক্ষণ করা হয়। আদালতের রায়ে মুখার্জি কমিশনের সামনে ফাইজাবাদ জেলা ট্রেজারিতে সংরক্ষিত ভগবানজির ঘর থেকে উদ্ধার করা জিনিসপত্রের ট্যাঙ্কগুলো খোলা হয়। সেখানে পাওয়া যায় নেতাজির পিতা মাতার বাঁধানো ছবি, ভাই বোন সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নেতাজির ছবি, তখনকার বিপ্লবী ও আজাদ হিন্দ ফৌজের অনেক সদস্যদের ছবি এবং পিছনে আঁকিবুকি করা তাদের ডাকনাম। আরও পাওয়া যায় গোল ফ্রেমের চশমা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ফ্ল্যাশ লাইট, জার্মান বায়োনোকুলার, রোলেক্স ঘড়ি, পোর্টেবল বেলজিয়ান টাইপরাইটার, জাপানিজ ওয়াটার ফিল্টার। পাওয়া যায় পবিত্র মোহন রায়, লীলা রায়, সুনীল দাস, অনিল দাস, আশুতোষ কালী, বিশ্বরূপ রায় সহ নেতাজির পূর্ব পরিচিত আগেকার বিপ্লবী কমরেড আইএনের সদস্যদের লেখা অসংখ্য চিঠি, যে চিঠিগুলোতে তারা ভগবানজিকে পরোক্ষভাবে নেতাজি হিসেবে চিহ্নিত করেছিলেন। নেতাজির পুরনো বন্ধু দিলীপ রায়কে লেখা চিঠিতে লীলা রায় বলেছিলেন নেতাজি বেঁচে আছেন এবং তিনি তার সঙ্গে দেখা করেছেন। এই চিঠিগুলোর মধ্যে ছিল আরেকটা আশ্চর্য চিঠি, সেক্রেটারি নাথালি নোলসের স্বাক্ষর করা যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের অফিসিয়াল লেটার। সেখানে আরও পাওয়া যায় নেতাজির দাদা সুরেশচন্দ্র বসুকে পাঠানো খোসলা কমিশনের সম্মানের অরিজিনাল কপি। এছাড়া পাওয়া গিয়েছিল সেনাওয়াজ কমিটির একজন সদস্য হিসেবে কমিশনের রায়কে খণ্ডন করে তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুকে পাঠানো অফিসিয়াল নোট, যার উপরে সুরেশ বসুর স্ত্রী অর্থাৎ নেতাজির বৌদির নিজে হাতে লেখা দুটি লাইন, পরম কল্যাণীয় দেবর, চিরজীবেষু, প্রাণাধিক স্নেহ আশীর্বাদ। মুখার্জি কমিশন এবং পরবর্তীকালে সাহাই কমিশন এই কথা স্বীকার করেছিল যে ভগবানজির গলার স্বরের সঙ্গে নেতাজির গলার স্বরের মিল ছিল এবং উভয়ই বাঙালি ছিলেন। নেতাজি ও ভগবানজির হাতের লেখা এক নয় বলে সরকারি রিপোর্টে দেওয়া হলেও বিশ্ববিখ্যাত ফরেন্সিক হ্যান্ডরাইটিং এক্সপার্ট কার্ল ব্যাগেট সন্দেহাতীতভাবে দুটি হাতের লেখা একজনের বলে সিদ্ধান্ত দেন। ভগবানজির ঘর থেকে পাওয়া দাঁতের সঙ্গে নেতাজির পরিবারের সদস্যদের ব্লাড স্যাম্পেলের মাধ্যমে ডিএনএ ম্যাচিং টেস্ট করা হয় মুখার্জি কমিশনের নির্দেশে। দু জায়গায় টেস্ট করা হয়, হায়দ্রাবাদ ও কলকাতায়। হায়দ্রাবাদ বলে টেস্ট করার জন্য সাফিসিয়েন্ট ডেটা নেই, তাই বলা মুশকিল, কিন্তু ডিএনএ ম্যাচ করেনি বলে কমিশনকে রিপোর্ট দেয় সিএফএসএল কলকাতা। অদ্ভুত বিষয় হলো এর সঙ্গে দেওয়া হয়নি ডিএনএ সিকোয়েন্সিং ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট। মিশন নেতাজির পক্ষ থেকে সায়ক সেন একটা আরটিআই করে হোম মিনিস্ট্রির কাছে। পরবর্তীকালে ভারতীয় কেন্দ্রীয় ল্যাব সিএফএসএল জানায় কলকাতার সরকারি ল্যাবে ভগবানজির দাঁতের কোনো ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টই নেই। কোনো এক অদৃশ্য শক্তি সেই রিপোর্ট গায়েব করে ফেলেছে, অথবা এটাও বলা যায় যে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই পূর্ব নির্ধারিত রিপোর্ট কমিশনের সামনে পেশ করা হয়েছে। ভগবানজি বা গুমনামি বাবার সঙ্গে নেতাজির যোগসূত্র নিয়ে পক্ষে বিপক্ষে আরও সহস্র তথ্য প্রমাণ রয়েছে। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। প্রতি বছর ওই দিনই ভগবানজির জন্মোৎসব পালন করা হতো। আসতো অনেক চিঠি, উপহার। উপস্থিত হতেন নেতাজির বিশ্বস্ত বন্ধু ও সহচররা। ভগবানজি মারা যান 1985 সালের 16 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের ফাইজাবাদের রামভবনে। সরজু নদীর তীরে গুপ্তার ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মাত্র 13 জন মানুষ সেই দিন উপস্থিত ছিলেন সেখানে। 1985 সালের 25শে অক্টোবর স্থানীয় হিন্দি দৈনিক নয়া লোগ পত্রিকায় ছাপা হয় ফাইজাবাদে অজ্ঞাতবাসে থাকা নেতাজি সুভাষচন্দ্র বোস আর নেই। 2016তে মোদী সরকার সমস্ত কেস ফাইল জনসমক্ষে আনেন, অর্থাৎ ডিক্লাসিফাই করে কিছু বাদ দিয়ে, কিন্তু যেগুলো সামনে আনা হয় তাতে তেমন কোনো তথ্য মেলে না। 2017তে সেনাওয়াজ কমিশন এবং খোসলা কমিশনের রিপোর্টকেই মান্যতা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দেন যে 1945 সালের তাইওকুর বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে। মুখার্জি কমিশন বাদ দিয়ে সমস্ত সরকারি কমিশন মেনে নেয় যে বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছিল। হারিন শাহ বলেছিলেন, অনেকেই রয়েছেন যারা ইচ্ছে করে ভারতীয়দের মনে আবেগের উস্কানি দিয়ে রহস্য তৈরি করছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের এই ঘোষণার বিরোধিতা করে প্রশ্ন তোলেন নেতাজির পরিবারের সদস্যদের একাংশ, ফরওয়ার্ড ব্লকের জাতীয় সম্পাদক জি দেবরাজন সহ অনেকেই। যেমন বসু পরিবারের সদস্য নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু 18ই আগস্ট দিনটিকে সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন হিসেবে মেনে নিতে চান না।
তার মতে এখনও এমন কোনো নথি সামনে আসেনি যা থেকে এটা নিশ্চিতভাবে বলা সম্ভব যে 18ই আগস্ট 1945 সালের তাইহোকু বিমানবন্দরে হওয়া বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল নেতাজির। চন্দ্রকুমার বসু জানান, রিসেন্টলি নেতাজি সম্পর্কিত মোট 5টা ফাইলের কথা জানিয়েছিল জাপান সরকার, যার মধ্যে মাত্র 2টো ফাইলই প্রকাশ করেছে তারা। যে 2টো ফাইল জাপান সরকার সামনে এনেছে তাতে নেতাজির অন্তর্ধান বা মৃত্যু সম্পর্কে তেমন কোনো তথ্যই পাওয়া যায় না। তবে বাকি 3টি ফাইল কিন্তু এখনও সামনে আসেনি। চন্দ্রকুমার বসু দাবি জানান, এই 3টি ফাইলই ঠিকঠাক কী তথ্য রয়েছে, কেন এই 3টে ফাইল প্রকাশ করতে চাইছে না জাপান সরকার, সে সম্পর্কে জানতে উদ্যোগ নিক কেন্দ্র। শুধু মুখার্জি কমিশনের রিপোর্টই নয়, প্যারিসের ইনস্টিটিউট দে হাতে এতুদে ইকোনমিক্স এড কমার্শিয়ালেস এর অধ্যাপক ঐতিহাসিক জেবিপি মোরে দাবি করেছেন যে বিমান তাইহোকুর দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। শুধু তাই নয়, 1947 সাল পর্যন্ত নেতাজি জীবিত ছিল। 1947-এর 11ই ডিসেম্বর ফরাসি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তিনি বলেন, ফরাসি গোয়েন্দা নথিতে কোথাও বলা নেই যে তাইওয়ানের বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে, বরং এই নথি থেকে স্পষ্ট 1947 সালের ডিসেম্বরেও জীবিত ছিলেন তিনি। ঐতিহাসিক মোরে বলেছেন, ওই ফরাসি গোয়েন্দা রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সুভাষচন্দ্র বসু ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রাক্তন প্রধান এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের জাপানি সহযোগকারী সংগঠন হিকারি কিকানের সদস্য। 1945 সালের 18ই আগস্টেই কি সত্যি মৃত্যু হয়েছিল পরাধীন ভারতের প্রথম আজাদ সেনাপতির? 128 বছর বয়সও জীবিত রয়েছেন সুভাষচন্দ্র বসু। আবেগের বশে এটাও কোনো বাঙালি যে মেনে নেবে তা কিন্তু নয়, শুধু সত্যিটা জানতে চান তারা, যা একাধিক কমিশনের আসল রিপোর্টে আর শতাধিক অপ্রকাশিত নথির নিচে চাপা পড়ে রয়েছে আজও। আবার সাথে এটাও ঠিক যে মানুষ কনস্পিরেসি পছন্দ করে সোজা সাপটা জিনিসের বদলে। আমার আবার কখনো কখনো মনে হয় যে একদিকে ভালোই, এই যে গোটা মিস্ট্রিটা সলভ হয়নি তার জন্য বহু স্কলার্স এখনও নেতাজির উপরে পড়াশোনা করছে, রিসার্চ করছে, বহু গবেষক তদন্ত চালিয়ে যাচ্ছে নিজেদের মতো করে। একটা মানুষকে ভুলতে দেয়নি কেউই। ভগবানের যেমন মৃত্যু হয় না, শুধু আবির্ভাব হয়, তেমনি নেতাজিরও মৃত্যু নেই। আবার সাথে এটাও ঠিক, যে মানুষটা দেশের জন্য এতটা করলো তার সাথে তো সঠিক বিচারটাই হওয়া উচিত। সুভাষকে বোঝা শক্ত, সুভাষকে বোঝা শক্ত শক্ত শক্ত।